না, এর আগের দিন আমরা এই কোশ্চেনগুলি করেছি। এর আগের দিন আমাদের এই কোশ্চেনগুলো করা হয়ে গেছে। আজকে আমরা নতুন কোশ্চেন করব। তার আগে আমরা থিওরি করি কিছু। এই থিওরিগুলি করার পরেই আজকে আবার কোশ্চেন আনসার আমরা সলভ করব। আচ্ছা, আজকে একটু স্পিডটা আমি বেশি দেবো, কেন বলো তো? অনেকগুলি কোশ্চেনেরই উত্তর আমাদের করতে লাগবে এবং 8:30টার মধ্যে ক্লাসটাকে আমাদের কমপ্লিট করতে লাগবে। তো আমরা মোটামুটি খুব ফাস্ট করে নিয়ে কোশ্চেন আনসারগুলো সলভ করব, যতগুলি কোশ্চেন আজকে আছে। ঠিক আছে, ওয়েট। দেখো, তাহলে শুরু করছি কোশ্চেন নাম্বার 1। অর্থাৎ প্রথমে দেখো 1 নম্বরে আমরা কি বলছি। এটার প্রোনাউন্সিয়েশনটা কি হবে? এটার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ যেটা হবে সেটা হবে রেটিসেন্ট। রেটিসেন্ট, রেটিসেন্ট। রেটিসেন্ট কথার অর্থ হচ্ছে যে কম কথা বলে, যে কম কথা বলে তাকে রেটিসেন্ট বলে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি স্বল্পভাষী বা মৌনী। যে মৌন অবস্থায় থাকে অর্থাৎ কম কথা বলে তাকে আমরা রেটিসেন্ট বলবো। যে ব্যক্তি নিজের অনুভূতি বা চিন্তা ভাবনা সহজে প্রকাশ করে না, খুব কম কথা বলে, তাকে আমরা কি বলবো? রেটিসেন্ট বলবো। এক্সাম্পল যদি দেখি, তিনি তার ব্যক্তিগত জীবনের ব্যাপারে বেশ স্বল্পভাষী। সে তার পার্সোনাল লাইফ সম্পর্কে কারো সাথে শেয়ার করতে রাজি নয়। সে তার পার্সোনাল লাইফ সম্পর্কে ইন ডিটেলস কাউকে কিছু শেয়ার করে না, অর্থাৎ তিনি স্বল্পভাষী। শি ইজ কোয়াইট রেটিসেন্ট, সে পুরোপুরি স্বল্পভাষী। অ্যাবাউট হার পার্সোনাল লাইফ, সে তার ব্যক্তিগত জীবনের ব্যাপারে বেশ স্বল্পভাষী। তো যাই হোক, এখানে আমরা রেটিসেন্ট শব্দের অর্থ যেটা পেলাম, রেটিসেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বল্পভাষী বা মৌনী, বা যে কম কথা বলে তাকে আমরা রেটিসেন্ট বলবো। তারপরে দেখো ভ্যালেডিক্টরি, 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 ভ্যালেডিক্টরি। ভ্যালেডিক্টরি হচ্ছে যে কোনো বিদায় অনুষ্ঠান দেওয়া শেষ আনুষ্ঠানিক যে বক্তব্য, মানে কোনো একটা বিদায় অনুষ্ঠান, সেই বিদায় অনুষ্ঠানের সর্বশেষ যে বক্তব্য দেওয়া হয়, যে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়, সেই আনুষ্ঠানিক বক্তব্যকেই বলা হয় ভ্যালেডিক্টরি। অর্থাৎ বিদায়ী ভাষণ বা বিদায়কালীন বক্তব্য, এটাকেই বলা হয় ভ্যালেডিক্টরি। যদি আমরা এক্সাম্পল দেখি, অধ্যক্ষ বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে একটি আবেগঘন বিদায়ী ভাষণ, আবেগঘন বিদায়ী ভাষণ দিয়েছিলেন। দ্য প্রিন্সিপাল ডেলিভার্ড করেছিল এ মুভিং ভ্যালেডিক্টরি অ্যাড্রেস টু দ্য লিভিং স্টুডেন্টস। তাহলে ভ্যালেডিক্টরি কথার অর্থ কি? ভ্যালেডিক্টরি কথার অর্থ হচ্ছে বিদায়ী ভাষণ বা বিদায়কালীন যে বক্তব্য, সেটাকে বলা হয় ভ্যালেডিক্টরি। তাহলে আমরা রেটিসেন্ট পড়লাম, দেন ভ্যালেডিক্টরি পড়লাম। রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, আর ভ্যালেডিক্টরি কথার অর্থ হচ্ছে বিদায়কালীন ভাষণ। আচ্ছা, অ্যানার্কি, 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 অ্যানার্কি কথার অর্থ হচ্ছে নৈরাজ্য বা বিশৃঙ্খলা। মানে এমন একটি পরিস্থিতি যেখানে কোনো সরকার বা আইন শৃঙ্খলা থাকে না। ফলে কি হয়? চারিদিকে চরম বিশৃঙ্খলা দেখা যায়। কোনো সরকার বা আইন শৃঙ্খলা থাকবে না, সেখানে কি হবে? চরম বিশৃঙ্খলা দেখা যাবে। অর্থাৎ কোনো আইন শৃঙ্খলা না থাকা, এই বিষয়টাকে বলা হয় নৈরাজ্য। আইন শৃঙ্খলার অনুপস্থিতি অর্থাৎ বিশৃঙ্খলা, এটাকে আমরা বলবো নৈরাজ্য। এক্সাম্পল দেখি, বিপ্লবের পর দেশটিতে সম্পূর্ণ নৈরাজ্য বা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
আফটার দ্য রেভলিউশন দ্য কান্ট্রি ফেল ইন্টু এ স্টেট অফ টোটাল অ্যানার্কি। তাহলে অ্যানার্কি কথার অর্থ হচ্ছে, আমরা পড়বো এখানে। স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? বাঘেদের ক্ষেত্রেও তাই হচ্ছে? না স্যার, হ্যাঁ, নেটওয়ার্কের জন্য মনে হয় আর পাচ্ছি না। তুমি এক কাজ করো, একবার লেফট নিয়ে আরেকবার জয়েন করো, বুঝলে? একবার লেফট ঠিক আছে নাও, স্যার। লেফট নিয়ে জয়েন করো ওই লিঙ্কে, দেখবে যে দেখতে পাবে। নেক্সট দেখো, আচ্ছা এটা এর আগে করেছিলাম না বলো তো? এফিমিনেট, এটা এর আগে করানো হয়েছে। এফিমিনেট প্রথম দিনের ক্লাসে কিন্তু করানো হয়েছে, মনে পড়ছে সবার? এফিমিনেট কথার অর্থ কি? এফিমিনেট কথার অর্থ হচ্ছে, মানে যে পুরুষ মেয়েলি স্বভাবের বা মেয়েলি স্বভাবের পুরুষকে বলা হয় এফিমিনেট। যে পুরুষের স্বভাব, কথা বলা বা আচরণ কার মতো? মহিলাদের মতো হয়ে থাকে, তাদেরকে বলা হয় এফিমিনেট। এক্সাম্পল যদি আমরা দেখি, তার নরম কণ্ঠস্বর এবং মেয়েলি স্বভাবের কারণে স্কুলে প্রায়ই তাকে খেপানো হতো। হিজ সফট ভয়েস, তার নরম কণ্ঠস্বর, অ্যান্ড এফিমিনেট ম্যানারিজম, মানে মেয়েলি স্বভাবের যে ম্যানার, ওয়ার অফেন টিস্ট অ্যাট স্কুল। টিস্ট কথার অর্থ হচ্ছে, টিস্ট কথার অর্থ হচ্ছে খেপানো, টিস্ট অ্যাট স্কুল। তার জন্য অফেন প্রায়ই তাকে কি করা হতো? স্কুলে খেপানো হতো। তো যাই হোক, এখানে এফিমিনেট কথার অর্থ হচ্ছে, এফিমিনেট কথার অর্থ হচ্ছে মেয়েলি স্বভাবের পুরুষ, এটাকে বলা হয় এফিমিনেট। নেক্সট দেখো, ক্যানিভাল, 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 ক্যানিভাল কথার অর্থ হচ্ছে যে মানুষের মাংস খায় তাকে ক্যানিভাল বলা হয়। যে মানুষের মাংস খায় অর্থাৎ নরখাদক, তাকে বলা হয় ক্যানিভাল। যে মানুষ অন্য মানুষের মাংস খায়, বুঝতে পারছো কি বলছি? যে মানুষ অন্য মানুষের মাংস খায় তাকে নরখাদক বলে। মানে হিউম্যানের মাংস খাবে, মানুষ মানুষের মাংস খাবে, তাকে বলা হবে নরখাদক। ওই প্রত্যন্ত দ্বীপে নরখাদকদের বাস করার গল্পগুলো শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছিল। স্টোরিজ অফ ক্যানিভালস লিভিং অন দ্যাট রিমোট আইল্যান্ড টার্ন আউট টু বি ফলস। তো যাই হোক, এখানে ক্যানিবাল কথার অর্থ হচ্ছে যে মানুষ মানুষের মাংস খায়, সেই মানুষকে বলা হয় নরখাদক বা ক্যানিবাল। খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটি, পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায় ক্যানিবাল। তারপরে ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, প্রোনাউন্সিয়েশন কেমন হবে বলো তো? এই প্রোনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট আছে এখানে। এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু ডান্সের মতনই হবে, ডান্স, ডান্স, এটা হবে ডান্স, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে? ডান্স। তবে এখানে ডান্স মানে কিন্তু নাচ নয়, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনটা ওই ডান্সের মতনই হবে, বাট বানানতে একটু একটু আলাদা, ডান্স। ডান্স কথার অর্থ হচ্ছে যে ছাত্র বা ব্যক্তি খুব সহজে পড়া বুঝতে পারে না, খুব ইম্পর্টেন্ট, যে ছাত্র বা ব্যক্তি সহজে পড়া বুঝতে পারে না, যে ছাত্র বা ব্যক্তি সহজে পড়া বুঝতে পারে না এবং শেখার ক্ষেত্রে অত্যন্ত ধীর গতির হয়, মানে খুব স্লোলি শেখে, মানে ফার্স্ট সে ক্যাপচার করতে পারে না, বা ফার্স্ট সে মানে টিচার যা পড়াচ্ছে সে বিষয়টা দ্রুত ক্যাপচার করতে পারে না, এই ধরনের ছাত্রকে বলা হয় ডান্স। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, মানে নিরেট মূর্খ বা স্থূল বুদ্ধি ব্যক্তি, মানে আমরা, শুনো, আমরা বলে থাকি না মোটা মাথার লোক, এটা আমরা বলে থাকি কিন্তু মোটা মাথার লোক। তো যাই হোক, মোটা মাথার তো লোক হয় না, ওটা হচ্ছে বলতে লাগবে স্থূল বুদ্ধি ব্যক্তি। আমরা মানে আমাদের চলিত অর্থে, অর্থাৎ চলিত কথায় অনেক সময় বলে থাকি মোটা মাথার ব্যক্তি, তো মোটার মাথার ছাত্র। তো যাই হোক, যারা খুব স্লোলি পড়া শিখতে পারে, ফার্স্ট ক্যাপচার করতে পারে না, তাদেরকে আমরা বলবো ডান্স, ঠিক আছে? ডান্স, ডান্স বলবো। দেখি এক্সাম্পল, পুরোনো দিনে
শিক্ষকেরা ক্লাসের স্থূলবুদ্ধি ছাত্রটিকে একটি বিশেষ টুপি পরিয়ে কোনায় বসিয়ে রাখতেন। ইন olden days, teachers made the class dance, sit in the corner wearing a special cap. তো যাই হোক, ডান্সের মানে আমরা বুঝলাম। নেক্সট দেখো, omnipotent, অলরেডি কিন্তু omnipotent নিয়ে আলোচনা করা হয়ে গেছে। omnipotent কথার অর্থ হচ্ছে সর্বশক্তিমান। এর আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, আবার রিপিট করছি। omnipotent কথার অর্থ হচ্ছে সর্বশক্তিমান, যিনি অসীম ক্ষমতার অধিকারী। স্পেশালি কাকে বোঝানো হয়? স্পেশালি ঈশ্বরকে বোঝানো হয়। ঈশ্বর হচ্ছেন অসীম ক্ষমতার অধিকারী, সেই অনুযায়ী ঈশ্বরকে কি বলা হয়? omnipotent। এক্সাম্পল যদি আমরা দেখি, বহু ধর্মীয় গ্রন্থে ঈশ্বরকে একজন সর্বশক্তিমান সত্তা হিসাবে দেখা যায়। Many religious texts view God as an omnipotent being. তো যাই হোক, omnipotent নিয়ে এর আগেও আলোচনা করেছি, এখনো আমি আলোচনা করলাম। নেক্সট দেখো, প্যানাসিয়া। প্যানাসিয়া এর আগের দিন না হয় নাই। প্যানাসিয়া, প্যানাসিয়া, প্যানাসিয়া স্পেলিংটা দেখে নেবে, PANA CEA, শিয়া স্পেলিংটা দেখো, CEA, হ্যাঁ, প্যানাসিয়া। প্যানাসিয়া হচ্ছে এমন এক কাল্পনিক ওষুধ, এমন এক কাল্পনিক ওষুধ যা সমস্ত রোগ বা সমস্যা দূর করতে পারে। মানে যে ধরনেরই রোগ হোক, সমস্ত ধরনের রোগ বা সমস্যাকে দূর করার জন্য এক ধরনের ওষুধকে আমরা কল্পনা করি বা কল্পনা করা হয় যে এই এক ধরনের ওষুধ ধরো আছে, যে ওষুধ খেলে সমস্ত ধরনের রোগ সেরে যাবে। তাহলে বাস্তবে তো পসিবল নয় ওই ধরনের ওষুধ, তাই না? এটা জাস্ট কল্পনা করা হচ্ছে যে এই ধরনের কোনো যদি ওষুধ থাকে, যে ওষুধ খেলে সমস্ত ধরনের রোগ বা সমস্যা দূর হয়ে যাবে, তাহলে সেই ওষুধটিকে বা সেই ওষুধকে বলা হয় প্যানাসিয়া, অর্থাৎ মহৌষধ। মহৌষধ বা প্যানাসিয়া, সর্বরোগ হর ওষুধ, মানে সমস্ত রোগ নিরাময় করার উপযোগী ওষুধ বা মহৌষধ, সেটাকে বলা হয় প্যানাসিয়া। ওর জন্য দেখবা অনেক মেডিকেল স্টোরগুলোর নাম লেখা থাকে প্যানাসিয়া, অনেকে নাম দিয়ে রাখে প্যানাসিয়া। প্যানাসিয়া কথার অর্থ হচ্ছে মহৌষধ। ভালো শিক্ষাকে প্রায়শই সমস্ত সামাজিক সমস্যার মহৌষধ হিসাবে বিবেচনা করা হয়। গুড এডুকেশন ইজ অফেন কনসিডার্ড এ প্যানাসিয়া ফর অল সোশ্যাল প্রবলেম। সমস্ত সামাজিক সমস্যার মহা ঔষধ, সমস্ত সামাজিক সমস্যার মহা ঔষধ, মানে একমাত্র মহা ঔষধ হিসাবে কাকে কনসিডার করা হয় অনেক সময়? ভালো শিক্ষা। ভালো শিক্ষাকে অনেক সময় যত ধরনের সোশ্যাল প্রবলেম আছে সেই প্রবলেমগুলির মহা ঔষধ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ ভালো শিক্ষা পেলে সমস্ত সোশ্যাল প্রবলেমগুলিকে দূর করা সম্ভব, এটা এখানে এক্সাম্পলে বলা হয়েছে। তো যাই হোক, প্যানাসিয়া কথার অর্থ হচ্ছে মহৌষধ বা সর্বরোগ দূরকারী। নেক্সট হচ্ছে 9 নাম্বার, কনভালেসেন্ট। কনভালেসেন্ট, কনভালেসেন্ট, কনভালেসেন্ট কথার অর্থ যিনি কোনো বড় অসুখ বা অপারেশনের পর ধীরে ধীরে আবার সুস্থ হয়ে উঠেছেন। মানে এই ব্যাপারটা বুঝতে পারলে? মানে কোনো এক ব্যক্তির বড় কোনো অসুখ হয়ে গেছে বা বড় কোনো অপারেশন করতে লেগেছে, তারপরে তিনি আবার ধীরে ধীরে সুস্থ হয়ে গেছেন। এ পার্সন হু ইজ রিকভারিং ফ্রম অ্যান ইলনেস অর মেডিকেল ট্রিটমেন্ট, তখন তাকে বলা হয় কনভালেসেন্ট। কনভালেসেন্ট। আচ্ছা, রোগ মুক্তির পথে থাকা ব্যক্তি বা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এমন। তা রোগ মুক্তির পথে মানে জাস্ট রিকভার করছে, রোগ মুক্তির পথে রয়েছে, এই ধরনের ব্যক্তিকে বলা হয় কনভালেসেন্ট। কি বলা হয়? কনভালেসেন্ট। আইসিইউতে কয়েক সপ্তাহ কাটানোর পর রোগ মুক্তির পথে থাকা রোগীকে অবশেষে কেবিনে স্থানান্তরিত করা হলো। আফটার স্পেন্ডিং উইকস ইন দ্য আইসিইউ, দ্য কনভালেসেন্ট প্যাশেন্ট ওয়াজ ফাইনালি শিফটেড টু এ কেবিন।
তো যাই হোক, কনভালেসেন্ট কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি কোনো রোগে আক্রান্ত ছিল, যার বড় কোনো অসুখ হয়েছে বা বড় কোনো অপারেশন হয়ে গেছে, কিন্তু তারপরে ধীরে 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 তিনি আবার আগের জায়গায় ফিরে আসছেন, অর্থাৎ সুস্থ হয়ে উঠছেন, সেটাকে বলা হবে কনভালেসেন্ট। তারপর দেখো ইম্পোস্টার। ইম্পোস্টার ইম্পোস্টার কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি অন্য কোনো মানুষের রূপ বা পরিচয় ধারণ করে লোক ঠকানোর চেষ্টা করে। কি ব্যাপার বললাম, যদি কোনো ব্যক্তি অন্য কোনো মানুষের রূপ বা অন্য কোনো মানুষের আইডেন্টিটি বা পরিচয় দিয়ে কোনো লোককে ঠকানোর চেষ্টা করে, তবে সেই ব্যক্তিকে বলা হয় ইম্পোস্টার। ঠিক আছে, এ পার্সন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট, বাস্তবে তিনি কিন্তু সেটা নন, কিন্তু অন্য কোনো ব্যক্তির পরিচয় দিয়ে তিনি কি করেন, অন্যকে ঠকানোর চেষ্টা করেন, ইন অর্ডার টু ডিসিভ, ডিসিভ মানে ঠকানো, আদার্সকে ঠকানোর চেষ্টা করেন। পুলিশ সেই ভণ্ড প্রতারককে ধরে ফেলেছে, যে নিজেকে একজন সিনিয়র ডাক্তার বলে পরিচয় দিচ্ছিল। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে নিজেকে একজন সিনিয়র ডাক্তার বলে পরিচয় দিচ্ছিল, বাট তিনি বাস্তবে ডাক্তারই নন, বা ডাক্তার হলো সিনিয়র ডাক্তার নন, অত অভিজ্ঞ ডাক্তার নন, কিন্তু নিজেকে অভিজ্ঞ বলে জাহির করেছেন। সেই ব্যক্তিকে আমরা কি বলবো, ভণ্ড ডাক্তার বলবো। সেই ভণ্ড ডাক্তারকে কি করেছে, পুলিশ ধরে ফেলেছে। তো যাই হোক, মানে বাস্তবে যেটা নয়, কিন্তু সে নিজেকে আহ, কোনো অন্য কোনো ফলস প্রমাণ বা ফলস প্রমাণ না, ফলস কোনো আইডেন্টিটি দেয় বা ফলস কোনো পরিচয় দেয়, সেই ব্যক্তিকে বলা হয় ইম্পোস্টার। তো যাই হোক, আমরা যে কটা পড়লাম একবার টুক করে রিভিশন নিয়ে কিছু 10টা কোশ্চেন আগে আমরা করব, এমসিকিউ দেন আবার থিওরি করে আমরা কোশ্চেনের মধ্যে চলে আসব। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে এইভাবেই পড়তে লাগবে, তবেই জিনিস মাথায় ঢুকবে। ঠিক আছে, একবারে এক গাদা না পড়ে 10টা করে পড়ো, কিন্তু তোমাকে ওটা রিভিশন দিয়ে কোশ্চেন আনসার সলভ করতে লাগবে। আচ্ছা, রেটিসেন্ট মানে আমরা কি পড়লাম, যিনি হচ্ছে স্বল্পভাষী, অর্থাৎ খুব কম কথা বলেন। ভ্যালেডিক্টরি কথার অর্থ হচ্ছে মানে বিদায়ী ভাষণ, অর্থাৎ অ্যানার্কি কথার অর্থ হচ্ছে যদি আইন শৃঙ্খলা না থাকে, অর্থাৎ নৈরাজ্য। এফিমিনেট হচ্ছে যে পুরুষের স্বভাব মেয়েলি টাইপের। ক্যানিবাল কথার অর্থ হচ্ছে যে মানুষ মানুষের মাংস খায়, অর্থাৎ নরখাদক। ডান্স কথার অর্থ হচ্ছে মোটা মাথার বুদ্ধির কোনো স্টুডেন্ট বা ব্যক্তি। ওমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান, স্পেশালি ঈশ্বরকে বোঝানো হয়। প্যানাসিয়া মানে এমন ধরনের ওষুধ যে ওষুধে সমস্ত ধরনের রোগ সেরে যাবে। কনভালেসেন্ট কথার অর্থ হচ্ছে মানে কোনো ব্যক্তি কোনো ডিপ রোগের মধ্যে ছিল, কোনো মারাত্মক রোগের মধ্যে ছিল, তারপরে যখন ধীরে ধীরে সুস্থ অবস্থায় আসতে থাকেন, সেটাকে বলা হয় কনভালেসেন্ট। ইম্পোস্টার কথার অর্থ হচ্ছে আহ, কোনো ভুল পরিচয় দিয়ে মানুষকে ঠকানো। তো এখানে দেখি তোমরা এই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করো ফটাফট করে। না, ফার্স্ট কোশ্চেনের উত্তর দাও তো সবাই। প্রথম প্রশ্নের উত্তর সবাই কিন্তু দেবে। তোমাদের মধ্যে অনেকে আছো যারা কোশ্চেনের উত্তর দাও না, কোশ্চেনের উত্তর দিতে লাগবে ভাই, স্যার তাহলে স্যার রেটিসেন্ট হবে। স্যার রেটিসেন্ট। রেটিসেন্ট। হ্যাঁ, রেটিসেন্ট। কেন কি, যে ব্যক্তি খুব কম কথা বলে, যে ব্যক্তি খুব কম কথা বলে তাকে আমরা বলি রেটিসেন্ট, অর্থাৎ স্বল্পভাষী ব্যক্তি। রেটিসেন্ট হবে এটা রাইট আনসার। ঠিক আছে, আচ্ছা, গ্যারালাস কথার অর্থ বলো তো। গ্যারালাস নিয়ে এর আগের দিন কিন্তু আলোচনা করেছিলাম আমি, মনে করো। দেখো, গ্যারালাস কথার অর্থ হচ্ছে বাচাল, যে প্রয়োজনের অতিরিক্ত কথা বলে, বাচাল। মনে পড়ছে, বাচাল। আচ্ছা, ওরেটর। ওরেটর মানে, ওরেটর কথার অর্থ হচ্ছে ওরেটর এটা হচ্ছে যে খুব ভালো বক্তৃতা দিতে পারে, 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 যে খুব ভালো বক্তৃতা দিতে পারে তাকে বলা হয় ওরেটর। ঠিক আছে, তা বাংলায় একটা ওয়ার্ড প্রচলিত আছে, সেটাকে বলা হয় বাগ্মী। বাগ্মী। বাগ্মী কথার অর্থ হচ্ছে যে খুব, বাগ্মী না বাগ্মী, মনে হয় বাগ্মী, বাগ্মী। আচ্ছা, এলোকোয়েন্ট। এলোকোয়েন্ট কথার অর্থ হচ্ছে মানে যে
সুন্দরভাবে গুছিয়ে কথাগুলি কারো সামনে উপস্থাপন করতে পারে তাকে বলা হয় ইলোকোয়েন্ট। ইলোকোয়েন্ট মানে হচ্ছে বাক্যটু বলতে পারো। বাক্যতার অর্থ হচ্ছে শব্দ বা কথা কথা গুছিয়ে বলতে পারে বা সুন্দর গুছিয়ে অন্যের সামনে উপস্থাপন করতে পারে, তাকে ইলোকোয়েন্ট বলা হয়, বাক্যটু। পরের প্রশ্নটার উত্তর দাও। এ ফেয়ারওয়েল স্পিচ। ফেয়ারওয়েল মানে তো বোঝোই বিদায়ী অনুষ্ঠান, যেটা সেটাকে ফেয়ারওয়েল বলা হয়। যেমন তোমাদের মধ্যে অনেকে আছো যে মাধ্যমিক পাস করার পর যখন 11-12 পড়ো তখন এক স্কুল থেকে আরেক স্কুলে যাও, তখন তোমাদের ফেয়ারওয়েল দেয়। অনেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ফেয়ারওয়েল পেয়ে কলেজে চলে যাও, তাই কি না? ফেয়ারওয়েল বিষয়টা তোমরা জানোই। তো ফেয়ারওয়েলে যে স্পিচটা দেওয়া হয় সেটাকে কি বলা হবে? মানে বিদায়ী অনুষ্ঠানে যে স্পিচ, সেই দাদা অপশন এ। হ্যাঁ, কি হবে? উত্তর কি হবে? ভ্যালেডিক্টরি। ভ্যালেডিক্টরি। ভ্যালেডিক্টরি, ঠিক আছে? ভ্যালেডিক্টরি তো। এটা ভ্যালেডিক্টরি মানে বিদায়ী ভাষণ, ভ্যালেডিক্টরি। আচ্ছা, ইনঅ্যাগুরাল। ইনঅ্যাগুরাল কথার অর্থ হচ্ছে, দেখো ভ্যালেডিক্টরির অপোজিট হচ্ছে ইনঅ্যাগুরাল, ধরতে পারো। ইনঅ্যাগুরাল কথার অর্থ হচ্ছে উদ্বোধনী বক্তব্য। মানে কোনো একটা অনুষ্ঠান স্টার্ট হচ্ছে সেই সময়ে যে বক্তব্য দেওয়া হয় সেটাকে বলে ইনঅ্যাগুরাল, অর্থাৎ উদ্বোধনী বক্তব্য। উদ্বোধনী বক্তব্যকে বলা হয় ইনঅ্যাগুরাল। ইনঅ্যাগুরাল কথার অর্থ হচ্ছে উদ্বোধনী বক্তব্য। নেক্সট দেখো ইউলজি। বলো তো ইউলজি কথার অর্থ বলতে পারা উচিত, এর আগে হয়েছিল। ইউলজি কথার অর্থ হচ্ছে গুণ কীর্তন। ইউলজি কথার অর্থ হচ্ছে গুণ কীর্তন বা কারো সম্পর্কে ভালো গুণগান করা, এটাকে ইউলজি বলা হয়। প্রলক। প্রলক কথার অর্থ কি বলো? প্রলক কথার অর্থ হচ্ছে নাটকের শুরুর যে ভূমিকায় স্টার্টিং, মানে কোনো একটা ড্রামা শুরু হচ্ছে, কোনো একটা নাটক শুরু হচ্ছে, সেই নাটকের শুরুর যে বক্তৃতা বা যে ভূমিকা, নাটকের শুরুর ভূমিকাকে বলা হয় প্রলক। নাটকের শুরুর ভূমিকা, এটাকে বলা হয় প্রলক। তো যাই হোক, এখানকার রাইট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ, ভ্যালেডিক্টরি, অর্থাৎ বিদায়ী ভাষণ। পরের প্রশ্নের উত্তর দাও দেখি। দ্য অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। দ্য অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। এনার্কি। এনার্কি। অ্যাবসেন্স মানে অনুপস্থিত, কিসের? ল অ্যান্ড অর্ডারের, আইন শৃঙ্খলার অনুপস্থিতি, সেটাকে কি বলা হবে? নৈরাজ্য, অ্যানার্কি। অ্যানার্কি বলা হবে, অ্যানার্কি। আচ্ছা, অটোক্রেসি। অটোক্রেসি এর আগেও তোমাদের পড়েছিলাম। অটোক্রেসি কথার অর্থ হচ্ছে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র, সেটাকে স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ বলা যায়। বা ডিক্টেটরশিপ, ঠিক, বা ডিক্টেটরশিপ বলা যায়। আচ্ছা, ডেমোক্রেসি। ডেমোক্রেসি কথার অর্থ হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে যেখানে হচ্ছে কি বলবো, প্রজারাই প্রধান বা দেশের নাগরিকের প্রধান। দেশের নাগরিক, সমস্ত দেশের নাগরিক, দেশের সমস্ত নাগরিকের ভালো হবে এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে যে সরকার, সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার। বা তখন যে পরিস্থিতিটা, সেটাকে গণতন্ত্র বলা হয়। অর্থাৎ গণতন্ত্রে কি হবে, সবাই সবার মতামতকে প্রকাশ করতে পারবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ বলার মতো অধিকার থাকবে, অধিকার দেবে সংবিধান, সেটাকে বলা হয় ডেমোক্রেসি বা গণতন্ত্র। তো যাই হোক, এটা ওয়ার্ডটার মানে আরো ভালো মতো বুঝবে যখন পলিটি তোমরা পড়বে, ডেমোক্রেসি কথার অর্থ। আচ্ছা, অ্যানার্কি তো উত্তর হয়ে গেল। আচ্ছা, ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি কি হবে? ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র। আমলাতন্ত্র। আমলাতন্ত্র, মানে আমলাতন্ত্র যারা সিভিল সার্ভিসের এক্সামের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমলাতন্ত্র, ঠিক, এটাকে বলা হয় আমলাতন্ত্র। আমলা কথার অর্থ হচ্ছে কি বলতো? এক্সিকিউটিভ। আমরা এক্সিকিউটিভ বলি না, এক্সিকিউটিভ অফিসার, হ্যাঁ, এক্সিকিউটিভ যারা আমলা, হ্যাঁ আইন প্রণয়ন যারা করে আর কি। হ্যাঁ, এক্সিকিউটিভ। তো যাই হোক, পরের প্রশ্নের উত্তর দাও। এ ম্যান হু ইজ ওম্যানিশ মানে মেয়ালি স্বভাবের, মানে ওম্যানিশ ইন হিজ হ্যাবিটস। যে ব্যক্তি তার স্বভাবের দিক থেকে ওম্যানিশ টাইপের, অর্থাৎ মেয়েলি স্বভাবের,
সেই ব্যক্তিকে কি বলা হবে? সেই ব্যক্তিকে কি বলা হয়? এফিমিনেট। এফিমিনেট হবে স্যার। এফিমিনেট। আশা করি এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। এটা এর আগেও আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হলো। পরে রিভিশন বাড়িতে দেবে, তো পারবে এগুলা। আচ্ছা, ম্যাসকুলিন। ম্যাসকুলিন কথার অর্থ হচ্ছে পুরুষালী। হ্যাঁ, ম্যাসকুলিন কথার অর্থ হচ্ছে পুরুষোচিত বা পুরুষালী। পুরুষালী লিখে দিই, পুরুষালী, পুরুষোচিত বা পুরুষালী, পুরুষোচিত বা পুরুষালী। আচ্ছা, ফেমিনিস্ট। ফেমিনিস্ট কথার অর্থ হচ্ছে নারীবাদী। নারীবাদী। আর যিনি নারীদের অধিকার, নারীবাদী। যিনি নারীদের অধিকার নিয়ে কাজ করেন, তাকে ফেমিনিস্ট। এনজিও চালায়, অনেক ধরনের কাজ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারীবাদী, নারীবাদী তাকে বলা হয় ফেমিনিস্ট। আচ্ছা, ফেমিনিং। ফেমিনিং কথার অর্থ হচ্ছে নারী সুলভ। নারী সুলভ, ফেমিনিং কথার নারী অর্থ হচ্ছে সুলভ। নারী সুলভ, নারী সুলভ, এটা হচ্ছে ফেমিনিং। ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, পড়ো নাই জেন্ডার ইংরেজি গ্রামারে, তো যাই হোক। তারপরে দেখো এখানে কোশ্চেন নাম্বার 5, ওয়ান হু এটস হিউম্যান ফ্লেশ। হিউম্যান ফ্লেশ মানে কি বলতো? যে মানুষের মাংস খায়। হিউম্যান ফ্লেশ, হিউম্যান ফ্লেশ মানে মানুষের মাংস, ক্যানিবাল। তাকে কি বলা হবে? দাদা অপশন বি ক্যানিবেল। হ্যাঁ, ক্যানিবাল। ক্যানিবাল। হ্যাঁ, উচ্চারণটা করবে, বুঝছো? ক্যানিবাল। মানে অপশন বি বলবে না, কি বলো তো? অপশন বি তে আমাদের কোনো কাজ নাই। তুমি যখন কোনো একটা ওয়ার্ডকে মানে উচ্চারণ করবে না, মুখ দিয়ে বলবে, তখন ওটা আমাদের মেমোরিতে সেভ হতে থাকে। আর ওটা খুব ইম্পর্টেন্ট। তুমি অপশন বি বলছো মানে ভুল বলছো না, আমি ওটা বলছি না, বাট চেষ্টা করবে ওয়ার্ডটাকে বলার। এতে কি হবে? তোমার রিভিশন হবে। পড়ারও কিছু টেকনিক বা প্রসিডিওর থাকে, তার মধ্যে এই একটা টেকনিক। তুমি ওয়ার্ডটাকে বলার চেষ্টা করো, এতে কি হবে? ওটা তোমার মেমোরিতে সেভ হবে। কার্নিভেল, নরখাদক। আচ্ছা, হার্বিভোর। হার্বিভোর কথার অর্থ হচ্ছে যারা তৃণভোজী, যারা ঘাস আর লতা পাতা খেয়ে বেঁচে থাকে, যেমন গরু, ছাগল, এই সমস্ত কিছু হার্বিভোর বলা, বা হরিণ, তৃণভোজী। ঠিক আছে, এদের তৃণভোজী বলা হবে। আচ্ছা, কার্নিভোর। কার্নিভোর কথার অর্থ হচ্ছে যেমন ধরো বাঘ, যারা অন্য পশুর মাংস খেয়ে জীবন ধারণ করে, তাকে বলা হয় কার্নিভোর। কি লিখবো? মাংসাশী, এটা লিখে দিই। আর ওমনিভোর, ওমনিভোর কথার অর্থ কি বলতো? যার মানুষ সমস্ত ধরনের জিনিসই খায়, শাক পাতাও খায়, সর্বভোগী আর কি। প্লাস হচ্ছে মাংসও খায়, সর্বভোগী আর কি। সর্বভোগী। হ্যাঁ, ওমনিভোর, হুম। সর্বভোগ। সর্বভোগের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে। পরের প্রশ্নের উত্তর দাও দেখি। এ পার্সন হু ইজ স্লো ইন লার্নিং। যে ব্যক্তি মানে কোনো কিছু শেখার ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন। এ পার্সন, যে ব্যক্তি, এক ব্যক্তি, হু, যে, স্লো মানে ধীর গতি সম্পন্ন, ইন লার্নিং মানে শেখার ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন, তাকে কি বলা হবে? ডান্স। ডান্স, ডান্স, ডান্স। ডান্স, ডান্স বলা হবে। ঠিক আছে। আচ্ছা, ডান্সের অপোজিট যদি বলি, এখান থেকে খুঁজে বের করে দাও ডান্সের অপোজিট কোনটা হবে? স্কলার। স্কলার। হ্যাঁ, স্কলার মানে পণ্ডিত বা বিদ্বান ব্যক্তি। স্কলার এর আগেও করেছো, পণ্ডিত বা বিদ্বান ব্যক্তিকে বলা হয় স্কলার। পণ্ডিত বা বিদ্বান ব্যক্তি, বিদ্বান ব্যক্তি। প্রোডিজি, প্রোডিজি, প্রোডিজি কথার অর্থ হচ্ছে মানে যদি কোনো বালক অল্প বয়সেই অসাধারণ বুদ্ধি দেখায়, তখন সেটাকে প্রোডিজি বলা হয়। যেমন ধরো আমি তোমাদের বলি, কি হবে এক্সাম্পল? হ্যাঁ, একজন ম্যাথমেটিশিয়ানের নাম তোমরা জানো, রামানুজন। রামানুজন যখন ক্লাস 10-এ পড়তেন, তখনই তিনি কলেজের স্টুডেন্টদের পড়াতেন। কলেজ লেভেলের স্টুডেন্টদের ম্যাথস প্রবলেম সলভ করে দিতে পারতেন। তো এইটা হচ্ছে প্রোডিজি।
মানে যে অল্প বয়সেই অসাধারণ প্রতিভা দেখায়, যে অল্প বয়সেই যে অল্প বয়সেই অসাধারণ অসাধারণ যে অল্প বয়সে অসাধারণ প্রতিভা দেখায়, যে অল্প বয়সে অসাধারণ প্রতিভা দেখায় তাকে বলে প্রোডিজি। আচ্ছা, ইন্টালেকচুয়াল, ইন্টালেকচুয়াল কথার অর্থ হচ্ছে বুদ্ধিজীবী। হ্যাঁ, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী। হুম। ইন্টালেকচুয়াল কথার অর্থ হচ্ছে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী এটা বলে ইন্টালেকচুয়াল। তারপরে দেখো, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, এটাকে কি বলা হবে? ওয়ান হু ইজ অল পাওয়ার, এটা omnipotent, হ্যাঁ, Omnipotent, omnipotent, সর্বশক্তিমান, সর্বশক্তিমান, সেটাকে বলা হয় omnipotent, omnipotent। omniscient, omniscient কথার অর্থ কি? omniscient কথার অর্থ হচ্ছে মানে যিনি সব জানেন, সর্বজ্ঞানী, সর্বজ্ঞানী বা সর্বজ্ঞ বলা যেতে পারে, সর্বজ্ঞানী বা সর্বজ্ঞ, যিনি সমস্ত কিছুই জানেন তাকে কি বলা হয়? omniscient। আচ্ছা, omni present এর আগেও আমি বলেছিলাম, omni present কথার অর্থ হচ্ছে তোমার সমস্ত জায়গায় যিনি বিরাজ করে আছেন। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম বাবা লোকনাথ। একটা কথা প্রচলিত আছে, রণে বনে জনে জঙ্গলে যখনই স্মরণ করিবে আমাকে তুমি দেখতে পাইবে বা পাইবে, এরকম একটা বক্তব্য আছে। তো যাই হোক, তিনি সমস্ত জায়গায় বিরাজমান, এই বিষয়টাকে বলা হয় omni present। মানে বাংলায় কি বলবো এটাকে? সর্বব্যাপী, ব্যাপ্ত বলা যেতে পারে, বা সর্বত্র বিদ্যমান, সর্বত্র, সর্বত্র মানে সমস্ত জায়গায় বিদ্যমান, যাকে সমস্ত জায়গায় আমরা দেখতে তো পাবো। ইংরেজিতে ওয়ার্ড আছে সে omni, ডিভাইন আর কি, যাকে বলে নাকি হ্যাঁ, একদম অদ্বিতীয়, যাকে বলে ডিভাইন। যেমন আর ডিভাইন, বেদান্তের থিওরি যেটা, হ্যাঁ হ্যাঁ। বেদান্তের থিওরি যেটা, যে আমরা ঈশ্বর। আচ্ছা, সোভারেইন, সোভারেইন কথার অর্থ হচ্ছে সার্বভৌম, সার্বভৌম, মানে পরম ক্ষমতার অধিকারী, সার্বভৌম। পরম ক্ষমতার হুম। অধিকারী, সেটা সার্বভৌম। বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিল? শশাঙ্ক, হিস্ট্রিতে পড়ে। শশাঙ্ক। হুম। তো ব্যাপারটা এরকমই। পরে দেখো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, এ কিউর ফর অল ডিজিজেস, সমস্ত রোগের কিউর কথার অর্থ হচ্ছে পরিত্রাণ বা রোগ নিরাময়ের উপায়। এ কিউর ফর অল ডিজিজ কি হবে? কি দিয়ে সমস্ত ডিজিজ কে কিউর করা যাবে? প্যানাসিয়া। প্যানাসিয়া, সর্বরোগ হরণকারী ওষুধ বা মহৌষধ, যেটাকে বলে মহাঔষধ, প্যানাসিয়া। তবে বানানটা দেখে নেবে, আমি আবারও বলছি, স্টুডেন্টরা ভুল করে। প্যানাসিয়া বানানটা দেখে নেবে, শিয়া, CEA, শিয়া, প্যানাসিয়া। মেডিসিন মানে ওষুধ জানো, অ্যান্টিবায়োটিক জানো, টনিক। আচ্ছা, টনিকটা বলতে পারবে? টনিকটা কি? আচ্ছা, মেডিসিন, অ্যান্টিবায়োটিক আর টনিক বলো। মেডিসিন মানে কি বলবো? মেডিসিন মানে আমরা ওষুধ বলবো, হুম। এটা ওষুধ। আচ্ছা, অ্যান্টিবায়োটিক মানে কি? রোগ প্রতিরোধী মনে হয়, জীবাণুনাশক, 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 সরি। জীবাণুনাশক, অ্যান্টিবায়োটিক। আর টনিক কথার অর্থ হচ্ছে মানে তোমার শারীরিক ক্ষমতা বৃদ্ধি করবে, অর্থাৎ শক্তি বৃদ্ধি করবে, বল বৃদ্ধি করবে, এই ধরনের ওষুধকে বলা হয় টনিক। আয়ুর্বেদিক বলবর্ধক ওষুধ ওষুধ, যেমন। হ্যাঁ, বলবর্ধক মানে শক্তি বাড়ানোর মতো ওষুধকে বলা হয় টনিক। বলবর্ধক ওষুধ, এটাকে বলা হয় টনিক, এটাকে বলা হয় টনিক। কোশ্চেন নাম্বার 9, ওয়ান হু ইজ রিকভারিং ফ্রম ইলনেস, মানে যে, মানে হু ওয়ান মানে যে একজন, হু যে কিসের থেকে? অসুস্থতার থেকে রিকভারিং মানে রিকভার পাচ্ছে বা রিকভার হচ্ছে,
কি বলা হবে? ধীরে ধীরে রিকভার হচ্ছে যে ব্যক্তি, সেটাকে কি বলা হবে? convalescent, কনভালেসেন্ট কনভালেসেন্ট। মানে রোগ মুক্তির পথে থাকা ব্যক্তিকে বলা হয় কনভালেসেন্ট। কনভালেসেন্ট কথার অর্থ হচ্ছে রোগ মুক্তির পথে থাকা ব্যক্তি। রোগ মুক্তির পথে থাকা ব্যক্তি। রোগ মুক্তির পথে থাকা ব্যক্তিকে বলা হয় কনভালেসেন্ট। আচ্ছা, প্যাশেন্ট। প্যাশেন্ট মানে কি? রোগী। রোগী। ডক্টর তো জানো। ইনভ্যালিড। ইনভ্যালিড কথার অর্থ হচ্ছে ধরে নিতে পারো পঙ্গু। অনুপযোগী। আহ, এখানে যে মানে এখানকার অর্থ ও অনুযায়ী এখানে মানে যেহেতু রোগী, রোগ মুক্তির থাকার পথে ব্যক্তি, ডাক্তার, পঙ্গু, মানে ওই হিসাবে। আর ইনভ্যালিড কথার এমনিতে অর্থ হচ্ছে যার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, বা বা যেটা ঠিক নয়, যা ভ্যালিড নয়, সেটাকে ইনভ্যালিড বলা হয়। এটা দেখো দেখি। এ পার্সন pretending to be somebody he is not। মানে এ পার্সন প্রেটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট, মানে কথাটা মানে হচ্ছে সে ওটা না, কিন্তু নিজেকে ওই হিসাবে দেখানোর চেষ্টা করে। মানে একটা এক্সাম্পল দিলাম না, মানে নিজেকে সিনিয়র ডক্টর হিসেবে দাবি করেছেন, বাস্তবে তিনি সিনিয়র ডক্টরই নন। স্যার এটা imposter, the imposter, ইম্পোস্টার মানে ভণ্ড, প্রতারক বা ছদ্মবেশী। বলতে পারো ভণ্ড, প্রতারক, বা বলতে পারো এটাকে ছদ্মবেশী, ছদ্মবেশী। ইম্পোস্টার। আচ্ছা, হাইপোক্রাইট। হাইপোক্রাইট প্রোপ্রাইটার ভণ্ড বা কপটচারী হতে পারে। কাপ্য হিপোক্রেট। হাইপোক্রাট কথার অর্থ হচ্ছে অনেক ব্যক্তি এরকম থাকে না, মুখে একটা কথা বলে পেটে আরেকটা কথা রাখে। হ্যাঁ, মানে ভাবনা অনেক ভণ্ড চিন্তা হয় তারা অন্য, মুখে বললে আরেক কথা। তো কপটচারী। তাদেরকে বলা হয় মানে কপট ব্যক্তি বলতে হয়। কপট, হ্যাঁ ঠিকই বলেছো ভাই, কপট হ্যাঁ, শব্দটা কপট ব্যক্তি। ব্যবহার করা যায়। কপট মানে তার মনের ভাবনা চিন্তার সাথে মুখের কথার মিল নাই। মুখে একটা কথা বলবে, মনে মনে আরেকটা ধরে রাখছে। তো সেই সমস্ত ব্যক্তিদের বলা হয় হাইপোক্রাইট বা কপট। ঠিক আছে, যে মুখে এক আর মনে অন্য রাখে। ম্যাজিশিয়ান মানে জাদুঘর, জাদুকর, জাদুকর, ম্যাজিশিয়ান। আর অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা, অভিনেতা। আর অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী। তো যাই হোক, এগুলো আমরা করলাম, বুঝতে পেরেছো। আর কিছু আমরা করি। নেক্সট দেখো, অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি কথার অর্থ হচ্ছে মানুষের সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং বিবর্তন নিয়ে যে বিজ্ঞানসম্মত আলোচনা। মানুষের সমাজ, সংস্কৃতি, ইতিহাস আর বিবর্তন নিয়ে যে বিজ্ঞানসম্মত আলোচনা, সেটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি, অর্থাৎ নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান। প্রাচীন মানব উপজাতীয় সংস্কৃতি অধ্যয়নের জন্য তিনি নৃবিজ্ঞান নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। She decided to pursue anthropology to study ancient human tribal cultures। মানে অ্যানশিয়েন্ট, প্রাচীন মানব, মানুষের যে ট্রাইবাল কালচার, সেটা নিয়ে পড়াশোনা করার জন্য তিনি অ্যানথ্রোপোলজি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক, অ্যানথ্রোপোলজি হচ্ছে প্রাচীন মানুষের সংস্কৃতি, তাদের যে বিবর্তন, সেই সম্পর্কে আলোচনা করে। সেই স্টাডিটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। আচ্ছা, পেসিমিস্ট। পেসিমিস্ট, পেসিমিস্ট বানানটাকে দেখে নেবে, ডাবল এস আছে, হ্যাঁ। পেসিমিস্ট। পেসিমিস্ট কথার অর্থ হচ্ছে মানে অনেকে এরকম থাকে না, মানে সবসময় সে নেগেটিভ চিন্তা ভাবনাই করে। মানে তুমি তাকে যতই পজিটিভ কিছু বোঝাও, আলটিমেটলি সে নেগেটিভ বিষয়টাকে বেশি বিশ্বাস করে
এবং নেগেটিভ ভাবনা চিন্তাতেই থাকে, সেই ব্যক্তিকে বলা হয় পেসিমিস্ট। মানে ধরো তাকে দুটা জিনিস দেওয়া হলো, একটা হচ্ছে পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক তার মধ্যে আছে, তো ও জেনারেলি নেগেটিভ দিকটাকেই নিয়েই বেশি ভাববে। যদি না হয়, হয়তো হবে না, না হওয়ার চান্সই বেশি, মানে নেগেটিভ চিন্তা ভাবনাটা তার বেশি, সেটা সেই ধরনের ব্যক্তি বলে পেসিমিস্ট। মানে যে ব্যক্তি কোনো পরিস্থিতির ভালো দিকটা না দেখে সবসময় খারাপ কি হতে পারে তা নিয়ে চিন্তা করে, তাকে বলা হয় পেসিমিস্ট। মানে এক কথায় হতাশাবাদী, যিনি সবসময় অন্ধকার বা খারাপ দিকটা দেখেন, তাকে বলা হয় পেসিমিস্ট। এ পার্সন হু অলওয়েজ লুকস অ্যাট দ্য ডার্ক অর নেগেটিভ সাইড অফ থিংস, তাকে বলা হয় পেসিমিস্ট। এমন হতাশাবাদী হইও না, আমাদের ম্যাচটি জেতার এখনো ভালো সুযোগ আছে। এক্সাম্পল এটা, ডোন্ট বি সাচ এ পেসিমিস্ট, এতটা হতাশাবাদী হইও না, দেয়ার ইজ স্টিল এ গুড চান্স উই মাইট উইন দ্য ম্যাচ। মানে এখনো ম্যাচটা জেতার একটা ভালো সুযোগ আছে। অর্থাৎ পেসিমিস্ট কথার অর্থ হচ্ছে হতাশাবাদী। এটার বোধহয় অ্যান্টোনিমস হ্যাঁ, অপটিমিস্টিক হবে না? অপটিমিস্ট অপটিমিস্ট। পারসন, অপটিমিস্ট। আচ্ছা, ফিলান্থ্রপিস্ট কথার অর্থ হচ্ছে, আচ্ছা ফিলান্থ্রপিস্ট মিসান্থ্রপিস্ট অনেকবার আলোচনা করেছি, এটা আমি স্কিপ করে যাচ্ছি। ফিলান্থ্রপিস্ট মিসান্থ্রপিস্ট এটাকে আমি স্কিপ করে গেলাম। ফিলান্থ্রপিস্ট যারা মানুষের ভালো কাজ করে, আর মিসান্থ্রপিস্ট মানে মানে হচ্ছে যারা মানব বিদ্বেষী, তাদের মিসান্থ্রপিস্ট বলে। তারপর দেখো ফিজিওনমি, ফিজিওনমি ফিজিওনমি কথার অর্থ হচ্ছে মানুষের মুখের গঠন, চোখ নাক দেখে তার স্বভাব বা চরিত্র বোঝার যে বিদ্যা, সেটাকে ফিজিওনমি বলা হয়। জাস্ট তোমার মুখের অঙ্গি ভঙ্গিমা, তোমার চোখে তাকানোর তাকানোর ব্যাপারটা, এবার তোমার শারীরিক যে গঠন, তোমার যে চরিত্র, সে সমস্ত বোঝার যে চেষ্টা, সেটাকে বোঝার জন্য যে স্টাডি বা বিদ্যা, সেটাকে বলা হয় ফিজিওনমি বা মুখাকৃতি বিদ্যা। মুখ থেকে চরিত্র বিচার করার যে বিদ্যা, সেটাকে বলা হয় ফিজিওনমি। প্রাচীনকালে মানুষ কোনো অপরিচিত ব্যক্তি বিশ্বস্ত কিনা তা বিচার করার জন্য মুখাকৃতি বিদ্যার উপর নির্ভর করত। ইন অ্যান্সিয়েন্ট টাইমস পিপল relied on physiognomy to judge whether a stranger was trustworthy. ব্যাপারটা এটা কিন্তু এর আগে ভালো ছিল, ফিজিওনমির মানুষ ভালো চর্চা করতো, এখন অতটাও করে না। ফিজিওনমিটা থাকা খুব ভালো। ফিজিওনমিতে কি বলতো, তুমি একজন মানুষের জাস্ট কোনোদিন দেখো নাই, সে ব্যক্তিটাকে একবার দেখেই তার সম্পর্কে তুমি বলে দিতে পারবে তিনি কি স্বভাবের, তিনি তার ভাবনা চিন্তা কীরকম। এটা কিন্তু এক ধরনের স্টাডি বা এটা এক ধরনের পড়াশোনা। আগেকার দিনের লোকগুলা ফিজিওনমি নিয়ে চর্চা করতো বেশি, এখনো আছে তবে এটা কম আছে। এখন তো মানুষ ওটার উপর ডিপেন্ড করে, এখন মানুষ শুধু ডকুমেন্টস চায়, ডকুমেন্টস। তোমার ডকুমেন্টসে এটা আছে মানে তার মানে তুমি এটা, তোমার ডকুমেন্টস ওইটা আছে মানে তুমি ওইটা, এখন ডকুমেন্টসই প্রমাণ করে। তো যাই হোক, ওটা আলাদা বিষয় আছে। অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক এটা মনে হয় হয়েছে, মানে অ্যাগনস্টিকটা অ্যাগনস্টিক হয়েছে না, যিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেন আর কি, যে প্রশ্ন। আছে কি হ্যাঁ, আছে কি না। ঠিক আছে, অ্যাগনস্টিক তার মানে হয়ে গেছে, অ্যাগনস্টিক হচ্ছে। যায় আসে না, ম্যানুস্ক্রিপ্ট, আছেন কি না আছেন। ম্যানুস্ক্রিপ্ট কথার অর্থ হচ্ছে পাণ্ডুলিপি। ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি বা হস্তলিপি, মানে হাতে লেখা বই বা কাগজ। হাতে লেখা বই বা কাগজকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট মানে ছাপা বা টাইপ করার আগে কোনো লেখকের নিজের হাতের লেখা বা আসল খসড়া বা কাগজ, ওটাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। জাদুঘরটি বিখ্যাত কবিতাটির আসল হাতে লেখা পাণ্ডুলিপিটি সংরক্ষণ করে রেখেছে।
The museum preserves the original handwriting manuscript of the famous poem. নেক্সট দেখো ক্রেডুলাস। ক্রেডুলাস ক্রেডুলাস কথার অর্থ হচ্ছে অতি সরল বা সহজে বিশ্বাসপ্রবণ। যে যা শোনে তাই বিশ্বাস করে সেটাকে বলে ক্রেডুলাস। মানে এমন ব্যক্তি, মানে যে ব্যক্তি এতটাই সরল যে যে কোনো যে কেউ তাকে কোনো বানিয়ে গল্প বললেও, ধ্যান দিয়ে শুনবে, যে কেউ তাকে কোনো বানিয়ে গল্প বললেও সে তা সত্যি বলে বিশ্বাস করে নেয়। মানে ব্যাপারটা বুঝতে পারলে? মানে কেউ যদি বানিয়ে বানিয়ে কোনো গল্প বলে তারপরও সেটাকে সে বিশ্বাস করে নেয়, এই ধরনের ব্যক্তিকে বলা হয় ক্রেডুলাস। মানে বেশি অতি বিশ্বাসী ব্যক্তি, মানে বেশি বিশ্বাস করে মানুষকে, প্রয়োজনে অতিরিক্ত বিশ্বাস করে, এই ধরনের ব্যক্তিকে বলা হয় ক্রেডুলাস। আচ্ছা, রেজিসাইড হয়ে গেছে এর আগের দিন, রাজা রানীকে হত্যা করা রেজিসাইড বলা হয়, এটা হয়ে গেছে। তারপরে এটা কনজেন, এটা হয়নি মনে হয়, এটা করিয়ে দিই। কনজেনিপ্টাল 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 কথার অর্থ হচ্ছে যে কোনো রোগ বা শারীরিক ত্রুটি যা মানুষ জন্মের সময় থেকেই যা মানুষ জন্মের সময় থেকেই বা মায়ের গর্ভে থাকার সময়ই থেকেই পেয়ে থাকে, তখন সেটাকে বলা হয় কনজেনিটাল কনজেনিপ্টাল। ঠিক আছে? কনজেনিপ্টাল মানে হচ্ছে, অনেকে বলে না যে এটা জন্মগত রোগ, মোট কথা হচ্ছে জন্মগত রোগ। কনজেনিপ্টাল এটা এটা বলে জন্মগত রোগ। A disease or physical abnormality present from birth, even before birth, মানে জন্মের আগের থেকে বা জন্মের পরের থেকেই যে রোগ নিয়ে জন্মায় সেটা হচ্ছে কনজেনিটাল। দেখো ভেন্টনার 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 কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি মদ তৈরি করেন বা বিক্রি করেন তাকে বলা হয় ভেন্টনার বা মদ ব্যবসায়ী। এক কথায় মদ ব্যবসায়ী বলা হয় ভেন্টনার। যিনি আঙ্গুর থেকে মদ তৈরি করেন অথবা বড় আকারে মদের ব্যবসা করেন তাকে বলা হয় ভেন্টনার। স্থানীয় মদ ব্যবসায়ী আমাদের সুন্দর আঙ্গুর বাগান এবং মদের ভাণ্ডারগুলো ঘুরিয়ে দেখেছিলেন। দ্য লোকাল ভিন্টার গাইডেড আস থ্রু হিজ বিউটিফুল vineyards অ্যান্ড ফাইন সেলার্স। তো যাই হোক, আমরা দেখলাম তাহলে ভেন্টিনার কথার অর্থ হচ্ছে মদ ব্যবসায়ী। ভেন্টিনার কথার অর্থ হচ্ছে মদ ব্যবসায়ী, এটা আমরা দেখলাম। দেন আমরা এখানে দেখলাম কনজেনিটাল মানে মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার পর থেকেই যে রোগ। রেজিসাইড মানে তোমরা জানোই, রাজা রানীকে খুন। দেন আছে ক্রেডুলাস, যে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করে। দেন আমরা ম্যানুস্ক্রিপ্ট মানে হাতের লেখা, মানে হস্তলিপি যেটা, সেটাকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়, পাণ্ডুলিপি। দেন হচ্ছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক কথার অর্থ যে ঈশ্বরের প্রতি অবিশ্বাস পোষণ করে থাকে। আর ফিজিওনমি কথার অর্থ হচ্ছে মানুষের মুখ দেখেই তার স্বভাব চরিত্রকে বলতে পারার যে দক্ষতা বা বিদ্যা, সেটাকে বলা হয়। আর ফিলান্থ্রপিস্ট মানে মানুষের উপকারী ব্যক্তি বা মানুষকে যিনি ভালোবাসেন, ফিলান্থ্রপিস্ট। আর পেসিমিস্ট কথার অর্থ হচ্ছে যিনি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করেন অর্থাৎ সবসময় হতাশ অবস্থায় থাকেন, তাকে পেসিমিস্ট বলা হয়। অ্যান্থ্রোপোলজি কথার অর্থ হচ্ছে প্রাচীন মানুষের যে সংস্কৃতি, তাদের যে বিবর্তন, এ সমস্ত নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই বিদ্যাটাকে বলা হয় অ্যান্থ্রোপোলজি। এটা আমরা দেখলাম। দেখি কোশ্চেন দেখো, বলো এখানে কি হবে উত্তর? ম্যান স্টাডি অফ, সাইকোলজি anthropology, হ্যাঁ, স্টাডি অফ ম্যান, সাইকোলজি স্টাডি অফ ম্যান, এটাকে কি বলা হবে? Anthropology. সাইকোলজি
না, সাইকোলজি ভাই মনোবিজ্ঞান। ও স্টাডি অফ ম্যান, psychology, physiology। এটা একটু ভুল আছে ভাই, এটা একটু আরেকটু আমার লিখতে লাগতো। এটা তো মানুষকে উম, বিচার তো মন দিয়ে করবে। এটা এইভাবে বলা যাবে না। কোশ্চেনটা তো স্টাডি অফ এভাবে হবে। হিউম্যান রেভলিউশন, হুম হিউম্যান রিভলিউশন করে দিই, স্টাডি অফ হিউম্যান রেভলিউশন, তখন এটাকে আমরা বলা অ্যানথ্রোপোলজি। ঠিক আছে। আচ্ছা, জুওলজি মানে তো জানোই, জুওলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা, বোটানি মানে হচ্ছে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিজ্ঞান, জি। প্রাণীবিজ্ঞান। আর ফিজিওলজি, ফিজিওলজি কথার অর্থ হচ্ছে তোমার শারীরবিদ্যা। শরীর। হুম, শারীরবিদ্যা, ফিজিওলজি। সাইকোলজি মানে হচ্ছে মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান, সাইকোলজি। তারপর দেখো 12 নাম্বার, ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ দ্য থিংস, অফ থিংস, ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড, ডার্ক সাইড মানে হচ্ছে নেগেটিভ সাইড, হ্যাঁ, অফ থিংস মানে জিনিসের সবসময় নেগেটিভ সাইডকেই দেখে, মানে নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যেই পড়ে থাকে, তাকে কি বলা হয়? পেসিমিস্ট, হতাশাবাদী, হতাশাবাদী, পেসিমিস্ট, হতাশাবাদী বলা হয়। পেসিমিস্ট হচ্ছে হতাশাবাদী। আচ্ছা, পেসিমিস্টের অপোজিট হচ্ছে অপটিমিস্ট, হ্যাঁ, পেসিমিস্টের অপোজিট হচ্ছে অপটিমিস্ট, আশাবাদী। দেখো, তোমাদের কিছু কিছু থিওরি আমি হয়তো করাবো না, কিন্তু ওই থিওরিগুলো করানোর জন্য আমি না মানে অপশনের মধ্যে ওইভাবে সব সেট করে রেখেছি। ঠিক আছে, কারণ অত থিওরি ওইভাবে তো করানো পসিবল নয়। তো যতটা করানো সেটা তো আমি করাবো, কিন্তু ম্যাক্সিমামটা আমি কোশ্চেনের মাধ্যমেই তুলবো আর কি তোমাদের ভোকাবটা। যেমন এখানে অপটিমিস্ট যেমন তোমাদের আমি থিওরিতে করাবোই না, কারণ পেসিমিস্ট আমি করিয়ে দিয়েছি। আমি কোশ্চেন আনসার করানোর সময় এই যে এখানে বলে দিলাম, যেমন এইটার অপোজিট হচ্ছে এটা, মানে ওর সাথে এটা হয়ে গেল, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার স্মার্ট স্টাডি, তাহলে কম পড়েও খুব দ্রুত সামনে এগোনো যায়। আচ্ছা, ফ্যাটালিস্ট, ফ্যাটালিস্ট কথার অর্থ হচ্ছে মানে যিনি ভাগ্যের উপর সমস্ত জিনিস, যা নিয়তিকে বিশ্বাস করে, ভাগ্য। হ্যাঁ, ভাগ্য, মনে হয় ভাগ্যের উপর, ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না, ভাগ্যের উপর বিশ্বাস করে, ভাগ্যের উপরে বিশ্বাস, যা হবে হবে, যা হবে, ভাগ্য হলে, ভাগ্য থাকলে হবে, নাহলে হবে না, আমার কি করা আছে, ভাগ্যেই নাই। নাহলে হবে না। এই ধরনের ভাবনা চিন্তাকে বলা হয় ভাগ্যবাদী ব্যক্তি, ফ্যাটালিস্ট, ভাগ্যবাদী, এটা ভাগ্যবাদী, ফ্যাটালিস্ট। আর রিয়ালিস্ট কথার অর্থ হচ্ছে বাস্তববাদী, বাস্তববাদী। বাস্তববাদী, রিয়ালিস্ট, ফ্যাটালিস্ট আর হচ্ছে রিয়ালিস্ট। আচ্ছা, তারপর দেখো, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, তাহলে হিউম্যানিটেরিয়ান। না না, হিউম্যানিটেরিয়ান, ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট হলো, ও ফিলান্থ্রপিস্ট। আচ্ছা, হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানবিক, মানবতাবাদী, এটা মানে হচ্ছে মানবিক, মানবিক, বা বলতে পারো মানবতাবাদী, মানবতাবাদী। ঠিক আছে। আর ফিলান্থ্রপিস্ট কথার অর্থ হচ্ছে মানব প্রেমিক। এই হচ্ছে ডিফারেন্স ভাই, বুঝতে পেরেছো কেন হিউম্যানিটেরিয়ান হবে না, প্রেমিক, হ্যাঁ হ্যাঁ, প্রেমিক ব্যাপারটা রসিকারই তো হয় মনে হয়। আচ্ছা, হিউম্যানিটেরিয়ান। এটা মানবতাবাদী, হিউম্যানিটেরিয়ান, ফিলান্থ্রপি মানে মানে এটা বলতে অ্যাডজেক্টিভ, কি বলে, আচ্ছা, মিসানথ্রপিস্ট হচ্ছে এটা ফিলান্থ্রপিস্টের অপোজিট হয়ে যাবে এটা, যে মানুষ মানব বিদ্বেষী, মানব বিদ্বেষী, মানব বিদ্বেষী, এটাকে বলতে পারো মানব বিদ্বেষী। আর প্যাট্রিয়ট মানে হচ্ছে কি বলতো, প্যাট্রিয়ট কথার অর্থ হচ্ছে দেশপ্রেমিক, দেশপ্রেম। দেশপ্রেমিককে প্যাট্রিয়ট বলা হয়, দেশপ্রেমিক।
নেক্সট দেখো 14 নম্বর, দ্য স্টাডি অফ হিউম্যান ফেস। স্টাডি অফ হিউম্যান ফেস, মানুষের ফেস দেখে বলে দিবে তার স্বভাব চরিত্র সম্পর্কে, সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? ফিজিওনমি, সেটাকে বলা হয় ফিজিওনমি। ফিজিওনমি মানে মুখাকৃতিবিদ্যা। মুখাকৃতিবিদ্যা, অপশন নাম্বার বি। আচ্ছা, ফ্রেনোলজি। ফ্রেনোলজি কথার অর্থ হচ্ছে মানে কপাল বা খুলির গঠন দেখে চরিত্র বিচার করার যে বিদ্যা। কপাল, তোমার কপাল দেখে, হুম, কপাল বা অনেক ক্ষেত্রে হচ্ছে খুলির গঠন, খুলির গঠন, খুলির গঠন দেখে স্বভাব বিচার করা, স্বভাব বিচার করা, এটা গেল ফ্রেনোলজি। আচ্ছা, সাইকোলজি তো হয়ে গেল। সাইকোলজি মানে হুম, হচ্ছে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান, সাইকোলজি। আর অ্যানথ্রোপোলজি মানে নৃবিজ্ঞান। একটু আগে আমরা পড়লাম নৃবিজ্ঞান। হিউম্যান হুম, পপুলেশন, হিউম্যান কালচার নিয়ে যে প্রাচীন প্রাচীন মানুষের যে কালচার বা রিভলিউশন নিয়ে আলোচনা, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। 15, ওয়ান হু ইজ নট শিওর অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে ওয়ান একজন, হু যে, ইজ নট শিওর যে নিশ্চিত না, অফ দ্য এক্সিস্টেন্স মানে উপস্থিতি নিয়ে, কার? অফ গড মানে ভগবানের উপস্থিতি নিয়ে যে নিশ্চিত না, তাকে কি বলা হয়? অ্যাথিস্ট। অ্যাগনোস্টিক, অ্যাগনোস্টিক। ওকে, অ্যাগনোস্টিক। অ্যাগনস্টিক। আচ্ছা, এইটা পার্থক্যগুলো আমি বলে দিই, হ্যাঁ। অনেকে হ্যাঁ, হ্যাঁ, ওটাই অ্যাগনস্টিক পার্সনই অনেকে। অ্যাগনোস্টিক আর অ্যাথিস্ট। এথিস্ট একদমই বিশ্বাস করে না ঈশ্বরকে। অ্যাগনস্টিক হচ্ছে আশাবাদী, সে শিওর না, সে মানছেও না, আবার মানে অস্বীকারও করে না। হ্যাঁ, মানে অ্যাগনোস্টিকতার অর্থ হচ্ছে যিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নন, মানে কনফার্ম না। নিশ্চিত না, তার কনফার্ম কাছে না, কিছু যায় আসে না, সে তার মতো, হ্যাঁ। কনফার্ম না মানে তিনি প্রশ্ন করছেন বাট কনফার্ম না। কিন্তু হুম, অ্যাথেস্ট কথার অর্থ হচ্ছে তিনি একদম এতে হচ্ছে ডিক্লেয়ার করে টোটালি দিয়েছেন যে ঈশ্বর বলে পুরোপুরি কিছু নাই। ঈশ্বর বিদ্বেষী। হুম, ঈশ্বর বলে ঈশ্বরকে ঈশ্বর মানেই বলে না। কিছু নাই। এটা হচ্ছে অ্যাথিস্টের মনোভাবনা। অ্যাথিস্ট মানে হচ্ছে তিনি বলেন যে ঈশ্বর বলে কিছুই নেই। মানে একদম তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন। আর অ্যাগনোস্টিক বলছেন ঈশ্বর হুম, কি আছে? মানে এই হচ্ছে ব্যাপার। অ্যাথিস্ট আশাবাদী। বলছে যে হুম, না, ঈশ্বর বলে কিছু নাই। অ্যাগনোস্টিক বলছে ঈশ্বর কি আছে? মানে এই নিয়ে তিনি সংশয়ে আছেন। আর এই নিয়ে একদম পুরো ডিক্লারেশন দিয়ে দিয়েছেন। তো এখানে কোশ্চেনটা দুটাই বলেছে দুটাই যে ভুল। ভগবানের ভুল আছে। অস্তিত্বকে মানে না যদি বলতো, বা ভগবান নেই বলে ভগবানের অস্তিত্বকে যে মানে না, তখন উত্তর হতো মানে অ্যাথিস্ট। না, হ্যাঁ, তাহলে কিন্তু atheist। কোশ্চেনে বলেছে ভগবানের অস্তিত্ব নিয়ে হচ্ছে সিউরিটি নেই, অর্থাৎ নিশ্চয়তা নেই, তাহলে অ্যাগনস্টিক। মানে এটা অনেকে ভুল করবে পরীক্ষা আসলে, অ্যাথিস্ট মেরে আসবে। থেইস্ট মানে হচ্ছে যারা ঈশ্বরের প্রতি বিশ্বাসী। আর প্যানথিস্ট, প্যানথিস্ট কথার অর্থ হচ্ছে এটা সর্বেশ্বরবাদী একদম। সর্বেশ্বরবাদী। আমাদের হিন্দু ধর্ম যেমন সবকিছুতেই গড মানে। সর্বেশ্বরবাদী মানে যিনি ঈশ্বরের অস্তিত্ব না, যিনি মনে করেন প্রকৃতির সবকিছুই ঈশ্বর। সবকিছুতে ঈশ্বরের, হ্যাঁ। হ্যাঁ, সবকিছু ঈশ্বর, যিনি মনে করেন প্রকৃতির সবকিছু হচ্ছে ঈশ্বর, সেটা হচ্ছে প্যানথিস্ট, সর্বেশ্বরবাদী। তো যাই গেল, বাংলা মানেগুলো লিখে নিবা, তাহলে আমি ডিটেল আলোচনা করলাম। দেন দেখো, এ পেপার রিটেন বাই হ্যান্ড মানে পাণ্ডুলিপি যেটাকে বলা হয়, হাতের লেখা, নিজের হাতে লেখা কোনো নোটস বা কোনো বই, এটাকে কি বলা হয়? কি হবে হাতের লেখা? ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, ম্যানুস্ক্রিপ্ট হবে এটার উত্তর, পাণ্ডুলিপি। আচ্ছা, হুম, ডকুমেন্ট মানে কি? ডকুমেন্ট কথা হচ্ছে দলিল বা নথিপত্র, দলিল। দস্তাবেজ যেটাকে বলা হয়। না, দস্তাবেজ মানে হিন্দি হয়ে গেল না, হুম, দলিল। দলিল বলতে লাগে, দলিল বা নথিপত্র। দলিল বা নথিপত্র বলা যেতে পারে, দলিল বা নথিপত্র, এটাকে বলা হয় ডকুমেন্টস। আচ্ছা, ড্রাফট মানে হচ্ছে খসড়া,
খসড়া। খসড়া। ইয়েতে তোমার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। সংবিধানে কনস্টিটিউশনে পড়েছ। আচ্ছা, এডিশন। এডিশন কথার অর্থ হচ্ছে সংস্করণ। সংস্করণ বলতে পারো। বইয়ের মধ্যে লেখা থাকে না, ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, বইগুলোর মধ্যে থাকবে দেখবে হ্যাঁ, এডিশন। আচ্ছা, 17 নাম্বার বলো। ক্রেডিবুলাস। এ পারসন হু বিলিভস হোয়াট এভার ইজ টোল্ড টু হিম। মানে একজন ব্যক্তি তাকে যাই বলা হোক না কেন সে সেটাকে বিশ্বাস করে নেবে, তাদেরকে বলা হয় ক্রেডুলাস। ক্রেডিবুলাস। ক্রেডুলাস, যেটা অনেক আগে পরীক্ষা এর আগে আসছে, মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, স্কেপটিক। স্কেপটিক মানে হচ্ছে যে সহজে কোনো কিছু বিশ্বাস করে না, স্কেপটিক। মানে ক্রেডুলাসের অপোজিট তুমি যদি বলো, ক্রেডুলাসের পুরো অপোজিট হয়ে যাচ্ছে স্কেপটিক। অপোজিট হয়ে যাচ্ছে স্কেপটিক। যেমন স্কেপটিক মানে পার্সন যারা হয় তাদের না তুমি হাজারো বিশ্বাসযোগ্য কিছু বলো, তারপরও সে সেখানে বিশ্বাস তোমাকে করবেই না, মানে তোমার প্রতি সংশয় সে প্রকাশ করবেই। এই ধরনের ব্যক্তিকে বলা হয় স্কেপটিক। বাংলায় বলতে পারি সংশয়বাদী বলো, সংশয়বাদী। সংশয়বাদী। স্কেপটিক মানে বলতে পারো সংশয়বাদী, তাদেরকে স্কেপটিক বলে। আচ্ছা, সাইনিক। সাইনিক। সাইনিক হচ্ছে আহ, একদম টোটাল। যে সবার কাজের পেছনে স্বার্থ খোঁজে বা সন্দেহ করে, মানে দোষী দোষী ধরতে পারবে, দোষ ধরবে, দোষী, তাকে বলা হয় সাইনিক। আর ইন্টেলিজেন্ট মানে তো জানোই, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান, মেধাবী। বুদ্ধিমান। 18 নাম্বার, মার্ডার অফ কিং। এটা তো বলার আর কিছুই নাই, এটা তো পারবে, বলো। মার্ডার অফ কিং। Regicide. রেজিসাইড। রেগিসাইড। মার্ডার অফ কিং, ঠিক আছে। প্যাট্রিসাইড মানে কি বলতো? কাকে খুন করবে, কাকে কাকে মার্ডার করবে, কাকে হত্যা করবে, পিতাকে। ফ্যাট্রিসাইড মানে হচ্ছে কুইনকে। তোমার, ফ্যাট্রিসাইড হচ্ছে মানে ভাইকে হত্যা করবে ফ্যাট্রিসাইড। আর ভাইকে। ফ্যাট্রিসাইড হচ্ছে নরহত্যা করবে নরহত্যা। হিউম্যানকে। নেক্সট। নেক্সট কি দেবে? নেক্সট করতে লাগবে, নেক্সট করতে লাগবে, এটা বলো। নেক্সট এটা বলো। এক্সিস্টিং ফ্রম বার্থ আর বিফোর বার্থ, মানে জন্মগত বা জন্মের পূর্ব থেকেই রয়েছে। কনজেনিটাল। কনজেনিটাল। কনজেনিটাল, এটা হবে কনজেনিটাল। কোশ্চেনটা আরেকটু ঠিকঠাক আমাকে দিতে লাগতো। এখানে লিখে নাও তো, ফিজিক্যাল ফিজিক্যাল ডিসঅর্ডার। ফিজিক্যাল ডিসঅর্ডার লিখতে লাগে, ফিজিক্যাল ডিসঅর্ডার। এটা না লিখলে কেমন হচ্ছে? ফিজিক্যাল ডিসঅর্ডার হুইচ ইজ এক্সিস্টিং ফ্রম বার্থ অর বিফোর বার্থ। হ্যাঁ, ও বাকিগুলো বলে দিই। অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার্ড কথার অর্থ হচ্ছে অর্জিত, মানে যেটা জন্মের পর অর্জিত। লাভ করা হয়েছে। যেমন ধরো সাইকেল চালানো শেখা, সেটা তো জন্ম থেকে কেউ শেখে নাই। জন্মের পর তো আমরা যা কিছুই অর্জন করি তাই তো সব বাইরের থেকে নেওয়া, কোনো কিছু নিজেরই না। সবে হচ্ছে খালি অ্যাকুয়ার্ড। ওই বংশগত রোগ টোগ। হ্যাঁ, সবই তো অ্যাকুরেট বাস। না 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 যা ভাই, কিছু দু আছে ধরনের শিক্ষা আছে। এটা দীক্ষা। তোমরা পড়বে যখন বায়োলজি পড়বে, বায়োলজির মধ্যে পড়বে। একটা হচ্ছে সহজাত প্রবৃত্তি বলা হয়, ও একটা হলো হ্যাঁ, ওরকম, অভ্যাসগত। ওটার মধ্যে ভাগ আছে। যখন সহজাত বায়োলজি প্রবৃত্তি, পড়বে হ্যাঁ। তখন আমি পড়াবো। সহজাত একটা প্রবৃত্তি বলা হয় ভাই একটাকে, হুম, আর একটাকে বলা হয় অভ্যাসগত প্রবৃত্তি, মানে যেটা অভ্যাসের মাধ্যমে অর্জন করতে হয় হুম, হুম। প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তির মধ্যে বলতে এখানে বোঝায়, যেমন দেখো শিশুর খিদা পেলে কান্না করবে, এটা সহজাত প্রবৃত্তির মধ্যে পড়ে।
চোখের মধ্যে লাইট হুম টর্চ, চোখের মধ্যে তুমি যদি হঠাৎ করে বেশি আলো চলে আসে তাহলে চোখ বন্ধ হয়ে যাবে, কিংবা তোমাকে কেউ পিটালে বা কেউ তোমাকে চিমটি কাটলে ব্যথা লাগবে, তার জন্য তুমি রেসপন্স করবে। এগুলো সবই ভাই সহজাত প্রবৃত্তির মধ্যে পড়ে। আর অভ্যাসগত প্রবৃত্তি সেই প্রবৃত্তিগুলোকে বলে যেগুলো হচ্ছে জন্মগতভাবে অর্জিত নয়, কিন্তু পরবর্তীকালে অভ্যাসের মাধ্যমে অর্জন করতে লাগে, যেমন সাইকেল চালানো। এটা হচ্ছে অভ্যাসগত প্রবৃত্তির মধ্যে পড়বে। আচ্ছা, হেরেডিটারি। হেরেডিটারি হচ্ছে বংশগত। বংশগত বংশগত। হেরিডিটি বলে একটা চ্যাপ্টার তোমরা পড়বে বায়োলজিতে, হেরিডিটি, বংশগতিবিদ্যা। হ্যাঁ, যেটার আমরা ক্লাস 10 এ পড়ছি। ক্লাস 9 পড়ছো না? হেরিডিটি, নাই বংশগতিবিদ্যা, কার? গ্রেগর জোহান মেন্ডেলের। তো যাই হোক, হেরিডিটারি। আচ্ছা, জেনেটিক হচ্ছে জিনগত জিনগত, জেনেটিক। জিন শব্দটা প্রথম কে ব্যবহার করেন বলো? তুমি তো ক্লাস 10 এ পড়েছো, তাহলে বলো। জিন শব্দটা প্রথম কে ব্যবহার করেছে? বিজ্ঞানী জোহানসেন। মনে করে দেখো, পড়িয়েছি তোমাদের। বিজ্ঞানী জোহানসেন প্রথম হ্যাঁ জিন স্যার। শব্দটা আর তাহলে গ্রেগর জোহান মেন্ডেল কি বলতো? জিনকে ফ্যাক্টর বলতো, ফ্যাক্টর। তো যাই হোক, আমরা ইংলিশ করি, বায়োলজিতে চলে গেলাম। ওয়ান হু ডিলস ইন ওয়াইন, মানে যে মদের ব্যবসা করে, তাকে কি বলা হয়? ভিন্টনার। উইন্টনার, মদ ব্যবসায়ী। ভিন্টনার, 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 মদ ব্যবসায়ী তাকে মদ ব্যবসায়ী, ভিন্টনার। আচ্ছা, বাটচার কাকে বলা হয় বলো তো? বাটচার হচ্ছে যারা মাংস কাটে, যারা কসাইকে বলা হয় বাটচার। হ্যাঁ, কসাই। সে হতে পারে মানে ছাগল কাটতে পারে বা মুরগি কাটুক, কাটুক, তা থেকে বলা হয় কসাই, বাটচার। আচ্ছা, বেকার। বেকারি রুটি না বেকারি রুটি? বেকারি বেকার বাংলাটা মানে হচ্ছে দেখে কেক প্রস্তুতকারক। কেক প্রস্তুতকারক, না কেক না, কেক বা রুটি বলতে পারো, কেক বা রুটি প্রস্তুতকারক। মানে মোট কথা হচ্ছে যে বেকারি রুটি, বেকারির বিস্কিট আমরা বলি না? হ্যাঁ, তো যারা তৈরি করে তাদেরকে বলা হয় বেকার। আচ্ছা, গ্রোসার মানে তো জানো? গ্রোসার মানে হচ্ছে মুদিখানার দোকান, যে মুদি দোকানি বলে, মুদি দোকানি বা মুদি দোকানিদের বলা হয়। আমরা বলি না গ্রোসারির জিনিস, চাল, ডাল, আটা, ময়দা, এগুলা সর্ষের তেল, এগুলা সব গ্রোসারিতে পাওয়া যায়, অর্থাৎ মুদি দোকানে পাওয়া যায়। তো যাই হোক ভাই, আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা করলাম আজকে। তার সাথে সাথে এক্সট্রা আবার আমরা অনেকগুলা পড়লাম। তো সেই অনুযায়ী ধরতে গেলে মোটামুটি তোমাদের আজকে এই 40 প্লাস বা 50 মতো তোমরা করলে আর কি। তো এইভাবে আমরা করতে থাকবো, আরো 2-3টা ক্লাসের মতো লাগবে, তারপর এটা হয়ে যাবে।